ওয়েলকাম টু মাই চ্যানেল বুলসআই স্টাডি পয়েন্ট। এর আগের ক্লাসে আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলেছিলাম। আজকে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সির একটা পার্টিকুলার ভাগ অর্থাৎ বিটকয়েন নিয়ে আমি কথা বলবো। তোমরা যদি এর আগের ক্লাসগুলো আমার না দেখে থাকো, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো তোমরা দেখো। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিটকয়েন। এই বিটকয়েন জিনিসটা হচ্ছে এক ধরনের ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ একটা ভার্চুয়াল কারেন্সি যেটা একটা নেটওয়ার্কের থ্রু দিয়ে অপারেট করে এবং একটা ডিসেন্ট্রালাইজড ম্যানার, অর্থাৎ কিন্তু এটাকে কোনো সেন্ট্রাল অথরিটি কিন্তু কন্ট্রোল করে না এই বিটকয়েনটাকে। এই বিটকয়েন যে ক্রিপ্টোকারেন্সি সেটা কিন্তু এই ইয়াং জেনারেশনের কাছে একটা ভীষণ আগ্রহের জিনিস। সবাই বুঝতে চায় কিন্তু হয়তো বুঝতে পারে না। তো আজকে আমি কিন্তু এই বিটকয়েন নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করব যাতে তোমরা এই কনসেপ্টটা আরো ভালোভাবে বুঝতে পারো। এই বিটকয়েন প্রথম কিন্তু একটা 2008 সালে একজন ভদ্রলোক যার নাম হচ্ছে সাতোশি নাকামোতো, সেই সাতোশি নাকামোতো কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটাকে ইন্ট্রোডিউস করেন এবং এটাই কিন্তু প্রথম ক্রিপ্টোকারেন্সি ছিল। তখন কিন্তু 50টা ক্রিপ্টোকারেন্সি প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছিল মার্কেটে। এবং এই যে ভদ্রলোক, এটা কিন্তু হচ্ছে তার সিউডোনিম অর্থাৎ ছদ্মনাম। মানে অনেকে বলে এই সাতোশি নাকামোতো একটা গ্রুপ অফ পিপল, কেউ বলে না এটা একজনই মানুষ। কিন্তু এই মানুষটা যে আসলে কে, সে বেঁচে আছে না মরে গেছে, সেই কথাটাও কিন্তু আদেও কেউ জানে না। কাজেই বিটকয়েনের ইনভেন্টর কিন্তু একদমই একজন মানে গোস্ট একজন মানুষ, তাকে কিন্তু কোনোদিনই খুঁজে পাওয়া যায় না। তো এই যে বিটকয়েন, সেই বিটকয়েনের কিন্তু বর্তমান ভ্যালু হচ্ছে 34,43,250 টাকা আজকের দিনে দাঁড়িয়ে। অর্থাৎ বুঝতে পারছো এটা হচ্ছে একটা বিটকয়েনের দাম। অর্থাৎ বুঝতে পারছো যে এতে ইনভেস্ট করাটা কতটা লোভনীয় মানুষের কাছে। এইটা কিন্তু 2008 সালে ইন্ট্রোডিউস হওয়ার পর কিন্তু এই কয়েক বছরের মধ্যে কিন্তু একটা বিটকয়েনের এই দামে গিয়ে দাঁড়িয়েছে। মানে মানুষের কাছে কতটা এটা আকর্ষণীয় এটাতে ইনভেস্ট করা, সেটা তোমরা বুঝতেই পারছো। কিন্তু বিটকয়েনের সাথে বিটকয়েনের একটা ফিচার আছে, সেটা হচ্ছে মাত্র 21 মিলিয়ন বিটকয়েনই কিন্তু মাইন করা যাবে, অর্থাৎ ইন্ট্রোডিউস করা যাবে, এর থেকে বেশি কিন্তু করা যাবে না। অর্থাৎ বিটকয়েনের সাপ্লাই কিন্তু লিমিটেড এবং এর মধ্যে অলরেডি 18.6 মিলিয়ন মতো বিটকয়েন কিন্তু ট্রানজাকশানে সার্কুলেশনে আছে। অর্থাৎ প্রায় 87% কাছাকাছি বিটকয়েন কিন্তু ইন্ট্রোডিউস হয়ে গেছে। এবং বলা হয় যে 2140 সাল নাগাদ লাস্ট যে বিটকয়েন সেটা মাইনিং হবে, অর্থাৎ লাস্ট বিটকয়েন ইন্ট্রোডিউস হবে। এরপরে কিন্তু আর নতুন করে কোনো বিটকয়েন সাপ্লাই অর্থাৎ ট্রানজাকশানে আসতে পারবে না। এবার একটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে বিটকয়েন কিভাবে ইন্ট্রোডিউস হয় বা জেনারেট হয় একটা সিস্টেমে, সেটার কথা। টাকা তো তোমরা জানো এক সাল থেকে ছাপানো হয়, আরবিআই ছাপায়, ইন্ট্রোডিউস করে। কিন্তু বিটকয়েন কিন্তু যে প্রসেসে ছাপানো হয় সেই প্রসেসটাকে বলা হয় মাইনিং অফ বিটকয়েন। অর্থাৎ বিটকয়েন ইন্ট্রোডিউসের প্রসেসটাকে কিন্তু মাইনিং অফ বিটকয়েন বলা হয়। এটা কিভাবে হয়? ক্রিপ্টোকারেন্সির ক্লাসের সময় আমি তোমাকে বলেছিলাম যে ক্রিপ্টোকারেন্সি আমি আমার এক বন্ধুকে কিন্তু ট্রানজাকশন করি, ক্রিপ্টোকারেন্সি ধরো পাঠায়। এবার যখন পাঠায় তখন কি হয়, এই যে ক্রিপ্টোকারেন্সিটা আমি আমার বন্ধুকে পাঠাচ্ছি, এই যে ডেটাটা যদি ব্যাংকের থ্রু দিয়ে আমি পাঠাতাম তাহলে কি হতো? এটা ব্যাংক রেকর্ড করতো। কিন্তু এই সিস্টেমটা তো ডিসেন্ট্রালাইজড, এখানে তো ব্যাংকের মতো বা গভর্নমেন্টের মতো কেউ নেই রেকর্ড করার জন্য। তাহলে এখানে কে রেকর্ড করে এই ডেটা? যারা রেকর্ড করে তাদেরকে বলা হয় মাইনার। মানে এই মাইনাররা কিন্তু এই ডেটাটাকে ভেরিফাই করে এবং স্টোর করতে সাহায্য করে এই সিস্টেমের মধ্যে। এই মাইনাররা কি করে, এই যে বিটকয়েনের মতো যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, এগুলো ক্রিপ্টোগ্রাফির মতো একটা কমপ্লেক্স সিস্টেম দিয়ে এনক্রিপ্টেড থাকে। এরা কি করে, এই যে ভীষণ জটিল একটা ধাঁধা, এই জটিল একটা ক্রিপ্টেড যে জিনিস, সেটাকে অর্থাৎ একটা ভীষণ জটিল ধরে নাও ম্যাথামেটিক্যাল প্রবলেম, সেই ম্যাথামেটিক্যাল প্রবলেমটাকে এরা কিন্তু সলভ করে।
যখন এই বিটকয়েনের উদাহরণ দিয়ে বলি, বিটকয়েনটাকে যখন ধরো মানে স্টোর করা হয় তখন SHA-256 বলে একটা অ্যালগোরিদম ইউজ করা হয়। এই অ্যালগোরিদমটা মানে এটা ভীষণ জটিলই একটা অ্যালগোরিদম। তো এইগুলোকে ব্রেক করার জন্য কিন্তু একটা ভীষণ জটিল ম্যাথামেটিক্যাল প্রবলেম সলভ করতে হয় এবং এর জন্য কিন্তু ভীষণ একটা উন্নত একটা সফিস্টিকেটেড একটা সিস্টেম লাগে। প্রায় ধরো মানে একটা সুপার কম্পিউটার লাগে, যেটা মানে মুহূর্তের মধ্যে তোমার একটা ধরো খুব জটিল কোডিং করে ফেলে বা একটা ভীষণ ভীষণ বড় একটা কম্পিউটিং পাওয়ার লাগে। সেইটার জন্য কিন্তু প্রচুর সফিস্টিকেটেড হার্ডওয়্যার লাগে, সফটওয়্যার লাগে। এই বিভিন্ন কোম্পানি আছে যারা এই মাইনার হিসেবে কাজ করে এবং তাদের কিন্তু প্রফিট হচ্ছে প্রায় $1 বিলিয়ন। তারা কিন্তু সবসময় ট্রানজাকশন করে এবং প্রফিট করে। এই যে মাইনাররা, এরা যখন এই ম্যাথামেটিক্যাল প্রবলেমটা সলভ করে ফেলে তখন কিন্তু তাদেরকে রিওয়ার্ড হিসাবে বিটকয়েন দেওয়া হয়। এই বিটকয়েনটা কিন্তু কেউ ট্রান্সফার করে না, এটা কিন্তু তাদের রিওয়ার্ড হিসাবে জেনারেট করা হয়। এইভাবেই কিন্তু নতুন বিটকয়েন কিন্তু সার্কুলেশনে আসে, অর্থাৎ মাইনারদেরকে যে বিটকয়েন গিফট করা হয়, রিওয়ার্ড দেওয়া হয়, সেটাই কিন্তু মানে নতুন বিটকয়েন যেটা সার্কুলেশনে আসে। এবং এইটা করার জন্য একটা হিউজ পরিমাণে এই কম্পিউটারগুলোকে পাওয়ার দেওয়ার জন্য একটা হিউজ পরিমাণ এনার্জি খরচ হয়, যেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের ক্ষেত্রে ভীষণ ভীষণ ক্ষতিকর। এই কারণে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের এগেনস্টে অনেক এক্সপার্টরা কথা বলেন, যেটা এনভায়রনমেন্টকে ডিগ্রেড করবে ভীষণভাবে। এবং কি হয় যে যত বিটকয়েন রিওয়ার্ড দেওয়া হবে, ওই যে আগে বলেছিলাম যে 21 মিলিয়নই বিটকয়েন জেনারেট হতে পারে, যত কিন্তু বিটকয়েন ইন্ট্রোডিউস হবে তত কিন্তু এই রিওয়ার্ডটা কমে আসবে এবং একটা সময় গিয়ে যখন সব এই 21 মিলিয়ন সার্কুলেশনে চলে আসবে তখন কিন্তু রিওয়ার্ড জিরো হয়ে যাবে। তখন এই মাইনাররা শুধুমাত্র যে ট্রানজাকশন কস্ট, সেই ট্রানজাকশন কস্টটুকুই তারা পাবেন, তার বেশি কিছু পাবেন না। এই প্রসেসটা হচ্ছে বিটকয়েনের মাইনিং বা নতুন বিটকয়েন কিভাবে ইন্ট্রোডিউস করা হয় সিস্টেমে। এরপর একটা ছোট্ট তুলনা করব যে বিটকয়েনের সাথে আমাদের নর্মাল কারেন্সির কি ডিফারেন্স আছে। বিটকয়েন কিন্তু ভার্চুয়াল, অর্থাৎ এর এগেনস্টে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাসেট থাকে না। আমাদের যে নর্মাল কারেন্সি কিন্তু ফিজিক্যালি আমরা অ্যাক্সেস করতে পারি, অর্থাৎ হাতে টাকা নিতে পারি, হাতে কয়েন নিতে পারি। এটা কিন্তু একটা ডিফারেন্স। নেক্সট সেটা হচ্ছে বিটকয়েনকে কিন্তু রেগুলেট করার জন্য কেউ থাকে না, আর নর্মাল কারেন্সিকে কিন্তু রেগুলেট করার জন্য গভর্নমেন্ট থাকে, ব্যাংক থাকে। গভর্নমেন্ট ইচ্ছা করলে টাকা ছাপাতে পারে, টাকা রেগুলেট করতে পারে, কিন্তু এই বিটকয়েনকে রেগুলেট করার মতো কোনো সেন্ট্রাল অথরিটি থাকে না। এর বিটকয়েনের ভ্যালু কিন্তু ডিপেন্ড করে অন ট্রাস্ট, অর্থাৎ মানুষের বিশ্বাসের ওপর। আর নর্মাল কারেন্সি কিন্তু যে মানে ফিজিক্যাল অ্যাসেটটা, অর্থাৎ গোল্ড হতে পারে, সেটা ফিজিক্যাল অ্যাসেটের ওপর কিন্তু এর ভ্যালুটা ডিপেন্ড করে এই নর্মাল কারেন্সির ক্ষেত্রে। বিটকয়েনের সাপ্লাই কিন্তু লিমিটেড, যেটা আমি বললাম 21 মিলিয়ন, কিন্তু টাকার সাপ্লাই কিন্তু আনলিমিটেড, চাইলেই কিন্তু গভর্নমেন্ট টাকা ছাপাতে পারে। অর্থাৎ এই বিটকয়েন আর নর্মাল কারেন্সির মধ্যে এই ডিফারেন্সগুলো আছে। এবং বিটকয়েনকে কিন্তু ভ্যালিডেট করে হচ্ছে ব্লকচেন মেথড, অর্থাৎ যে মেথডটার কথা আমি আগের ক্লাসে বলেছিলাম, সেই ব্লকচেন মেথডের মধ্যে কিন্তু এই বিটকয়েনকে ভ্যালিডিটি দেওয়া হয়, কিন্তু নর্মাল কারেন্সিকে কিন্তু ব্যাংক বা অন্য অথরিটি যেগুলো থাকে তারা কিন্তু এটাকে ভ্যালিডিটি দেয়। এবং ট্রানজ্যাকশন ফি কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে নেগলিজেবল, আর নর্মাল কারেন্সির ক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশন কস্ট এক্সিস্ট করে। নেক্সট হচ্ছে ট্রানজ্যাকশন স্পিড। এই যে বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশন স্পিড হচ্ছে 10 মিনিট মতো, আর অন্যান্য যেগুলো আনপপুলার কারেন্সি তাদের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 সেকেন্ডের মতো লাগে এই ট্রানজ্যাকশনটা হতে। আর নর্মাল কারেন্সির ক্ষেত্রে কিন্তু ট্রানজ্যাকশন স্পিডটা কিন্তু একটু বেশি হয়। এইটা হলো ট্রানজ্যাকশন স্পিডের কথা। ট্রানজ্যাকশন ফি এর কথা বললাম, এবং এরপর হচ্ছে সিকিউরিটির কথা। বিটকয়েন কিন্তু মোর সিকিউর,
যেহেতু এটা কোনো একটা অথরিটির ওপরে নির্ভর করে না, অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, তাই বিটকয়েন কিন্তু মোর সিকিউর। আর নর্মাল কারেন্সি কিন্তু ব্যাংক থেকে হ্যাক হতে পারে এবং গভর্নমেন্ট ফেল করতে পারে, ব্যাংক ফেল করতে পারে, তাই এইটা কিন্তু ব্যাংক ফেলিওর বা হ্যাকিং এর ক্ষেত্রে কিন্তু মোর প্রোন হচ্ছে আমাদের নর্মাল কারেন্সি। এবং আরেকটা হচ্ছে যে বিটকয়েনের যদি ট্রানজাকশন হয়ে যায় সেটা কিন্তু রিভার্স করা যায় না, অর্থাৎ এটা হচ্ছে ইররিভার্সেবল, আর এইটা কিন্তু রিভার্সেবল। নর্মাল কারেন্সির যে ট্রানজাকশন সেটা কিন্তু রিভার্সেবল হতে পারে। এইগুলো হচ্ছে বিটকয়েনের সাথে নর্মাল কারেন্সির কিছু তুলনা বা ডিফারেন্সও বলতে পারো। এর থেকে তোমরা বুঝতে পারবে যে বিটকয়েন কোথায় গিয়ে নর্মাল কারেন্সির থেকে আলাদা। এবারে যেটা প্রশ্ন সেটা হচ্ছে বিটকয়েনে ইনভেস্ট করা কতটা বুদ্ধিমানের কাজ। বিটকয়েনের যে ভ্যালু সেটা কিন্তু ভিগোরাসলি ওঠানামা করে। আজকে যদি এটা 34 লাখ টাকা হয়, কালকে কিন্তু এটা হঠাৎ করে 3 লাখ টাকাও হয়ে যেতে পারে যদি কোনো ছোট্টখাট্ট গন্ডগোল হয়। কাজেই বিটকয়েনে ইনভেস্ট করা কিন্তু রিস্কের থেকে দূরে নয়, মানে ভীষণ রিস্কি হয় এখানে ইনভেস্ট করাটা। তবে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে বিটকয়েনের উপর ডিপেন্ড করে যে মিউচুয়াল ফান্ড বা যে মানে বন্ডসগুলো তৈরি হয় সেইগুলোকে, বা যে ইটিএফগুলো তৈরি হয় সেইগুলোকে কিন্তু আমরা কিনতে পারি ডাইরেক্ট বিটকয়েন না কিনে। এবং আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে বিটকয়েনের ট্রানজাকশন কিন্তু এখন অবধি আমাদের ইন্ডিয়ায় লিগাল না, মানে বিটকয়েনে ট্রেডিং করা যায় কিন্তু লিগাল টেন্ডার হিসাবে, অর্থাৎ রিটেল যে পারপাস কোনো কিছুর এক্সচেঞ্জ হিসাবে কিন্তু আমরা এখনো ইন্ডিয়াতে বিটকয়েন আমরা দেওয়া নেওয়া করতে পারি না। কাজেই এটা কিন্তু বিটকয়েন আমাদের দেশে ট্রানজাকশনের কারেন্ট সিনারিও। তো তোমরা যদি চাও তাহলে তোমরা বিভিন্ন যে তোমার ক্রিপ্টোকারেন্সি যে এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলো আছে সেইখান থেকে বা নর্মাল ব্রোকারের মাধ্যমে তোমরা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে পারো, কিন্তু এটা কিন্তু রিস্ক ফ্রি একটা ইনভেস্টমেন্ট কখনোই নয়। কাজেই তোমরা আশা করি আজকের এই ক্লাসটার পরে বিটকয়েন সম্পর্কে জানতে পারলে এবং তোমরা একটুখানি হলেও ক্লিয়ার আইডিয়া পেয়েছো। এবং আমাকে কমেন্টে জানিও যে তোমাদের আজকের এই ক্লাস কেমন লাগলো আর কোন কোন নতুন টপিকের উপর তোমরা জানতে চাও। আর আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।